এডিস মশার কামড়ে ডেঙ্গু চিকুনগুনিয়ায় ২০ বছরে দেশে ৩,৫০০ মৃত্যু। আগামী কয়েক বছর আরও বাড়তে পারে প্রাণহানির শঙ্কা কীটতত্ত্ববিদদের। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। মশাই একমাত্র পতঙ্গ সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। ধীরে ধীরে কমেছে ভূমিকম্পের আফটার শকের মাত্রা, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। সচেতনতা বাড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার পরামর্শ। রিক্টার স্কেলে কত বের হতে পারে এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর ঝাঁকুনি কেমন হতে পারে, এইগুলা বিবেচনা করে আমার চাইলে ওই বিল্ডিং কোডটা করতে হবে। ফুসফুস ও হার্টে ইনফেকশন নিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড। আরও ২-১ দিন থাকতে হতে পারে হাসপাতালে। বিচার বিভাগ সংস্কারের ফলে ৫ বছরে মামলা অর্ধেক কমানোর আশা। অতিরিক্ত পরিবর্তন এনে দুর্বল করা যাবে না রাষ্ট্র, বললেন আইন উপদেষ্টা। রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। নাগরিক অধিকার রক্ষায় প্রয়োজন ডিজিটাল অ্যাক্ট। যুদ্ধটা মশা ও মানুষের। মানুষ মশা মারছে, মশাও মানুষ মারছে। তাতে যেন ধরাশায়ী মানুষই। শুধু এডিস মশার কামড়েই দেশে গত ২ দশকে মৃত্যু হয়েছে ৩,৫০০ মানুষের। মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এডিস মশার প্রাণঘাতী হয়ে ওঠার তথ্য জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। ২ বা ৩ মিলিমিটারের এক পতঙ্গ মশা। দেশে ১০০-র বেশি প্রজাতি আছে। সবচেয়ে ভয়ঙ্কর এডিস। একটি এডিস একবারে ডিম পাড়ে ১০০ থেকে ১৫০। কিছুটা লম্বা আকারের ডিম, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন। প্রকৃতিতে বেঁচে থাকে ১ থেকে ২ বছর। পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না। উপযুক্ত পরিবেশে ২ দিনে ডিম থেকে বের হয় লার্ভা। ৫ থেকে ৭ দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে। একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা। একটি মশা বাঁচে ১৫ থেকে ৪০ দিন। নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে। পুরুষ মশা কামড়ায় না। মশার খাবার ফল ও ফুলের রস। ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা। মশা থেকে ছড়ায় ৮টি রোগ: ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল, ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস। মশা কামড় দিলেই রোগ হয় না, বহন করতে হয় সেই রোগের জীবাণু। আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা। আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানবদেহে, যা সুপ্ত থাকে ৩ থেকে ৫ দিন। মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপ্রেশন, তারাও কিন্তু ক্লাইমেটের সাথে, এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি? বাঘ, সিংহ, হায়েনা বা সাপ? কোনোটিই না। আফ্রিকা সাফারিজের করা ২০টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা। বিশ্বজুড়ে বছরে ৭ থেকে ১০ লাখ মানুষ মারা যায় মশার কামড়ে। অথচ মানুষ মশার চেয়ে ৪০০ গুণ বড় আর ওজনে ৩০ লাখ গুণ ভারী। তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে। আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে ৩৫০ জনের বেশি। ২০২৩ সালে এক বছরেই সর্বোচ্চ ১,৭০০ জনের মৃত্যু হয়। বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না। পৃথিবীতে আর কোনো পতঙ্গ নেই যে এত বেশি রোগ ছাড়া একসাথে। মশাই একমাত্র পতঙ্গ যে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। এদিকে মশা ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও। ফলে আগামী কয়েক বছর এডিস মশার কামড় অর্থাৎ ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে। সেই ডাইনোসর যুগের কথা, তখন মশাও ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে ডাইনোসর, কিন্তু এখনও টিকে আছে মশা। আর এই মশার সঙ্গেই এখন যুদ্ধ মানুষের। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন যত বাড়বে, মশা ও মানুষের এই যুদ্ধ ততদিন চলতেই থাকবে।
আর তাতে প্রাণহানি বাড়বে মানুষের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, আর সে কারণেই হয় ছোট ছোট কম্পন। শনিবার হওয়া 3টি ভূকম্পনই আফটার শক। এগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম। তবে টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি আর সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প। 3 দিনে 5টি ভূমিকম্পের মুখোমুখি দেশ। 2022 সাল বাদে গত 5 বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা। বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন 2টি। একটি ডাউকি ফল্ট জোন, যা ময়মনসিংহ সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে। আরেকটি সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন। এর বাইরে আছে বেশ কয়েকটি ফল্ট জোন। এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন। বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়ান ও বার্মা প্লেটে চাপের কারণে মধুপুর ফল্ট জোনে 5.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুক্রবার। শনিবার আরও 3টি কম্পন হয়। 3টি আফটার শক বলে ধারণা ভূতত্ত্ববিদদের। আরও কিছু আফটার শকের সংখ্যা প্রকাশ করছেন তারা। সেগুলো উত্তর দক্ষিণের দিকে হতে পারে। জানান, সাবডাকশন জোনে চাপ জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় শক্তিশালী কম্পন ঘটতে পারে। ছোট ছোট ফল্টগুলোতেও আর্থকুয়েক সংঘটিত পারে। তো এই ফল্টগুলো যদি আর্থকুয়েকের ইপিসেন্টার হয়, তাহলে যেহেতু এই ফল্টগুলো খুব বড় মাপের নয়, তাহলে এই জায়গাগুলোতে বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত নাও হতে পারে। ভালো দিক হলো যে আফটার শকগুলো মেইন শককে অতিক্রম করবে না, সুতরাং এর চেয়ে বড় ইভেন্ট সামনে আসবে না বিধায় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। 2-3 দিন গ্যাপ দিয়ে যদি আরও এটা হতে থাকে, তাহলে বুঝবো যে এটা এখন খুবই সক্রিয় এবং ওই যে শক্তিটা বিপুল পরিমাণে ওটা বের হওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমাদের জন্য, সেই জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু প্রেডিক্ট করতে পারবো না যে কখন আর্থকুয়েকটা হবে। আমরা ফোরকাস্ট করতে পারি যে হ্যাঁ এই এলাকায় আনুমানিক এরকম সময়, আজ হতে পারে, আগামী 50 বছর পরেও হতে পারে, তাই না? কিন্তু এটা হতেই হবে, এই ভূমিকম্প হতেই হবে, শক্তি বের হতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ভূমিকম্প প্রবণ না হলেও ভূমিকম্পের শীর্ষ ঝুঁকিতে বাংলাদেশ, এর মধ্যে ঢাকা উচ্চমাত্রার ঝুঁকিতে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমালোচনা করেন ভূমিকম্প নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার। উৎস কোথায় এটা জানতে হবে এবং ওই উৎস থেকে কি পরিমাণ ভূমিকম্পের শক্তি, মানে কি রিক্টার স্কেলে কত বেরোতে পারে এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর ঝাঁকুনি কেমন হতে পারে, এইগুলা বিবেচনা করে আমার তাহলে ওই বিল্ডিং কোডটা করতে হবে। আমি সোফা সেটের নিচে চলে যাব বা বিমের নিচে যেয়ে দাঁড়াবো বা দুটো দেয়ালে কর্নারে দাঁড়াবো, ভারী জিনিস আলমারি যদি থাকে সেখান থেকে দূরে থাকবো। ভূমিকম্পে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভীতির কারণে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা না গেলেও জানমালের ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত 8টায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসাও চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার আপডেট পাওয়া যাবে। রোববার রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় বিজেপির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। সকালে কর্নেল রেদওয়ানুল ও
রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 2 জন পলাতক রয়েছেন। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2 জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। শুধু সংবিধান নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আসিফ নজরুল আরও বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে এতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব উপস্থিত ছিলেন। মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে পারিবারিক আদালত চালু করা হলো। এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন। পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনে। শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের পর্যালোচনা নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন রাজনৈতিক নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করা, ফেসিবাদকে টিকিয়ে রাখা, ফেসিবাদের নানাবিধ গুণগান করা, তেমন ধরনের বিষয়ের সঙ্গে অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন। আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন। যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, তার মামলায় পড়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিবাদের কঠিন সময়টাতে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছেন। তো এই কারণে সংবাদ মাধ্যমকে নিয়ে কথা বলতে গেলে সংবাদ মাধ্যমকে এক দৃষ্টিকোণ থেকে দেখার একটা বড় ধরনের অসুবিধা আছে। ভালো হতো যে সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল সে বিষয়গুলো নিয়ে যদি রাজনৈতিক দলগুলো এবং যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে এর আগেই আরো বিস্তারিত পরিসরে আমরা আলোচনা করার সুযোগ পেতাম। ঐক্যমত্য কমিশনে রাষ্ট্র কাঠামোর বিষয় নিয়ে আমরা অনেকগুলো বিষয়ে আমরা কথাবার্তা বলেছি, কিন্তু রাষ্ট্রটাকে যারা দেখেন, দেখে শুনে রাখেন, সেই গণমাধ্যম তাদের সংকটগুলো কি, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সেখানে কথা বলতে পারিনি। পারতপক্ষে আজকেই প্রথম এমন একটা ফরমাল আয়োজনে আমি আমার দলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা সাংবাদিকতার বিষয়টাতে সব থেকে বেশি যে সংকটটাতে এখন আছি, যে আসলে সাংবাদিক কারা, সেই বিষয়টাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। বর্তমান যে প্রেক্ষাপট, আমি একজন রাজনীতিবিদ হয়েও আমি একজন সাংবাদিক হয়ে যেতে পারি। যেহেতু সংবাদ প্রচার করা বা কোনো একটা খবর পৌঁছে দেওয়া, সেটাকেই মানুষ এখন সাংবাদিকতা হিসেবে দেখেন। তো প্রচুর পরিমাণে সিটিজেন জার্নালিস্ট তাদের আবির্ভাব হয়েছে। ইউটিউব, ফেসবুক, নানা মাধ্যমে সাংবাদিকতার একটা ছড়াছড়ি আছে। এটা যেমন আমাদেরকে, যারা রাজনীতি করেন, যারা বিভিন্ন সরকারি দায়িত্বে আছেন, তাদেরকে জবাবদিহিতা রাখার ক্ষেত্রে তাদেরকে সুন্দর একটা জায়গায় রাখার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তেমনইভাবে এক ধরনের সাংবাদিকতার জায়গায় বিশৃঙ্খলার জায়গা তৈরি করেছে। যারা পেশাগত সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিকতার উপরে পড়াশোনা করেছেন, ট্রেনিং নিয়েছেন, সেই সব পেশাগত সাংবাদিকদের সঙ্গে এক সাধারণভাবে যারা সাংবাদিক হয়ে উঠেছেন
তাদের কার্যপরিধি, তাদের কাজের জায়গা এবং মর্যাদাগত জায়গায় একটা বড় ধরনের গ্যাপের জায়গা তৈরি হয়েছে। রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, আগামী সরকারকে বিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ পরিবর্তন করতে হবে যেন তারা নিজেদের কণ্ঠস্বর বজায় রাখতে পারেন। এ সময় ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেন দেশে আর ফিরে না আসে, সে কারণেও আইনটি প্রয়োজন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন। যারাই নির্বাচিত হবেন, আশা রাখবো তারা সাংবাদিকদের, স্টেক হোল্ডারদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার, সাংবাদিকদের প্রফেশনাল অধিকার সুরক্ষার জন্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা পথ খুঁজে পাবেন। এটা সাংবাদিকরা যারা হয়রানির শিকার হয়েছেন ডিএসএ বা আইসিটি বা সিএসএ এর মাধ্যমে, তারা তো দাবি করতে পারেন যে তারা ক্ষতিপূরণ পাবেন, এবং অবশ্যই সেই দাবিটা শুধু এরকম সভা সমাবেশে না, তারা আদালতের কাছেও গিয়ে বলতে পারেন। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার সকালে তিনি ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত 2টি সমঝোতা চুক্তি সই হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নাটোরের তিরাইল গ্রাম মুখরিত পাখিদের কিচিরমিচিরে। গেল কয়েক বছর ধরে স্থায়ী হয়ে উঠেছে এখানকার পরিযায়ীরা। শীতের আগমনে বেড়েছে আনাগোনা। স্থানীয়রাও বন্ধুত্ব পাতিয়েছে পাখিদের সাথে। সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন। বৃক্ষের সবুজিমা ছেয়ে গেছে পাখিদের বিচরণে। ডালে ডালে বাসা বেঁধেছে শামুক খোল। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রাম এখন পাখিদের আবাসস্থল। উপযুক্ত পরিবেশ পেয়ে গত কয়েক বছর এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছে পরিযায়ীরা। এই পাখিগুলি আমাদের তিরাইল গ্রামে আসে, এরা প্রকৃতির নিয়মেই মাঠ ঘাটে বিভিন্ন জায়গায় তারা যায়, খাবার গ্রহণ করে। এরা আমাদের কোনো ডিস্টার্ব করে না, এবং এখানে দেখা যাচ্ছে সেই হিসাবে আমাদের তিরাইল গ্রামটা পাখির গ্রাম হিসেবে অনেক জায়গা পরিচিত। শামুকখোল বেশি দেখা গেলেও মাঝে মধ্যেই চোখে পড়বে সাদা বকের ঝাঁক। উকি দিয়ে যাবে রাতচড়া, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির হাঁস। বাসা বাঁধে, ডিম পাড়ে, বাসা ফোটায়। হ্যাঁ, অনেক সব আমারও ভালো লাগে। পাখি রক্ষণাবেক্ষণের জন্য একটা কমিটি গঠন করেছি, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দুষ্কৃতিকারীরা যখন পাখি শিকারের জন্য আসে। বিএনপির 2 নেতার দ্বন্দ্ব কোন্দলে উত্তপ্ত কক্সবাজার 4 সংসদীয় এলাকা। টেকনাফ উখিয়ায় দলটির নেতাকর্মীরাও 2 গ্রুপে বিভক্ত। এই আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা। দুপক্ষই পরস্পর বিরোধী অবস্থানে। দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতাকর্মীদের, কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনের চিত্র ভিন্ন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ। সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ। অবৈধ নমিশন এটা প্রত্যাহার করে বললে তারেক রহমান খালেদার আরো আহ্বান জানায়। এখানে 47 বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। সিনিয়র নেতারা আছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে।
দলের সাধারণ নেতাকর্মীরাও দুই গ্রুপে বিভক্ত। উখিয়ার চেয়ে টেকনাফে প্রায় 50,000 ভোট বেশি। মনোনয়ন বঞ্চিত কোষাধ্যক্ষ আব্দুল্লাহর বাড়িও সেখানে। বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের। টেকনাফবাসীর যে চাওয়া নমিনেশনটা এবারে টেকনাফে দেওয়া হোক, একটি শুধু কারণ উকিয়া উপজেলার সাথে টেকনাফ উপজেলায় 50,000 ভোট বেশি। দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় এক যুগের মতো, এক যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা 5 মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে। ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ। উকিয়া টেকনাফ থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উকিয়া টেকনাফবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ উচ্ছ্বাসিত। দলীয় লোক উনি অনেক কষ্ট করছিল, তো শাহজাহান চৌধুরী নিজেই বলছিতে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনব। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আব্দুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। এখানে তো কোনো অন্য কোনো বিরোধ নাই, এগুলি তো পলিটিক্যাল বিরোধ। এটা এই দেখছেন, এই আবার মিটমাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য। যে কূপটা এখানে আছে এই কূপটা শীঘ্রই নিরসন হয়ে যাবে, এটা আমরা পদক্ষেপ নেব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নরসিংদীর 5টি আসনের মধ্যে 4টিতেই এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি। মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন দিন বাড়ছে মতবিরোধ। এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী 3, 2,81,000 ভোটারের এই আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। 2010 সালে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ। আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ। একটি সমস্যা সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে, অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত, আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না। আমরা করছি এখন দলের প্রচারণা, শুধুমাত্র ধানের শেষের প্রচারণা করছি। একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি না, এতে কিন্তু আমরা আমাদেরকে পিছনে পড়ে যাচ্ছি। আরও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। 31 দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত সেই জন্য আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, এটাই আমরা জানতে পেরেছি। 4টা আসনে যাচাই বাছাই শেষ হয়েছে। নরসিংদী 3, শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে যাচাই বাছাই চলছে, তবে খুব শীঘ্রই এর সিদ্ধান্ত চলে আসবে। 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার প্রস্তাব উত্থাপন করলে 2007 সালে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে বিএনপি। তবে এলাকার মানুষ এখনও তার অবদানের কথা স্বীকার করেন। তাই প্রয়াত এই নেতার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব। আমাদের দাবি এখন যে মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারটা বিএনপি থেকে যেন প্রত্যাহার হয়। আর যদি মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রত্যাহার না হয়, তৃতীয় পক্ষ তো রাজনীতিতে সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। হয়তোবা যদি তাদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারে। 5 মাস আগে এই আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনীত প্রার্থী বলেন, বিগত 54 বছরে মানুষ দেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের পরিবর্তন হয়নি। তাই এবার এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা। মানুষের অভাবনীয় সাড়া আছে, মানুষের পরিবর্তনের পক্ষে। বিগত 54 বছরে মানুষ বাংলাদেশের প্রভাবশালী সব দলের শাসন দেখছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। দ্রুত নরসিংদী 3 আসনে জনবান্ধব এমপি প্রার্থীর মনোনয়ন দিয়ে সকল শঙ্কার অবসান ঘটাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। জারিন অর্নি, যমুনা নিউজ।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে না, একথা বলেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে। এমন মন্তব্য করেন তিনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে অবকাঠামো ধ্বংস করেছে তা 1 বছরে পুনর্গঠন সম্ভব নয়, এমন কিছু প্রত্যাশা করাও অন্যায় বলে দাবি করেন তিনি। উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই, তাই যেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে বলেও জানান উপদেষ্টা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কাল থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 16 দিন ব্যাপী নানা কার্যক্রম পালিত হবে। পরিবর্তন ঘটানোর জন্য পলিসি মেকিংয়ে উদ্যোগগুলো যা নেওয়ার সেইটুকু আমি আশা করছি কমপ্লিট করে আমি এখান থেকে বিদায় হব। এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব হচ্ছে এটাকে রক্ষা করা, মনিটর করা। চীন, ইন্দোনেশিয়া, উগান্ডার পর এবার জাতিসংঘের এসডিজি ভিলেজ ধারণা আসছে বাংলাদেশে। প্রথম দফায় নির্ধারণ করা হবে 3টি গ্রাম, যেখানে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্য বাস্তবায়নে জোর দেওয়া হবে। পর্যবেক্ষণ করা হবে এনজিওর কার্যক্রম, পরে এখানকার অভিজ্ঞতা কাজে লাগানো হবে অন্যান্য অঞ্চলেও। পরিকল্পনা কমিশন বলছে, গ্রাম নির্ধারণে জলবায়ু ও দারিদ্র্য পরিস্থিতি গুরুত্ব পাচ্ছে। যদিও গবেষকদের দাবি, এসডিজি ভিলেজ ধারণা আনতে দেরি করে ফেলেছে বাংলাদেশ। এসডিজি ভিলেজের ধারণা শুরু চীনের ইউনান প্রদেশে। 2017 সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও স্থানীয় অংশীদার মিলে ওয়াইপুলা গ্রামকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়, যেখানে আয় বৃদ্ধির নতুন উদ্যোগ ছিল। নিশ্চিত করা হয় কাজে নারী পুরুষের সমান অধিকার, পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পর্যটন ও সামাজিক নেতৃত্ব ঘিরে নতুন উদ্যোগ আসে। পরে ইন্দোনেশিয়া ও উগান্ডাতেও এসডিজি গ্রাম নির্বাচন করা হয়। উদ্দেশ্য, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের একটি আদর্শ পরিবেশ তৈরি, যেখানে প্রাধান্য পাবে তরুণরা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো না। বেশ কিছু অভিষ্ট অর্জনে অবস্থান আগের চেয়ে পিছিয়েছে। সমন্বিত পরিকল্পনার অভাব তো আছেই। 2030 সাল পর্যন্ত বাজেটের বাইরে $928 বিলিয়ন সংগ্রহ নিয়েও বেগ পেতে হচ্ছে। কয়েক মাস আগে জাতিসংঘে জমা দেওয়া ভিয়েনার রিপোর্টেও এই বাস্তবতা উঠে আসে। এবার 3টি এসডিজি গ্রাম নির্বাচনে আগ্রহী বাংলাদেশ। যাচাই বাছাই গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পরিস্থিতি। আলাদা মডেল তৈরি হতে পারে পার্বত্য চট্টগ্রামেও। এরই মধ্যে বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্যরা। আলোচনা হয়েছে এনজিওর সাথেও। এই ভিলেজগুলোতে সরকারের যেসব মেকানিজম আছে সেগুলো প্রপারলি কাজ করে কিনা, সেখানে জিও, এনজিও, সিএসও, ডেভেলপমেন্ট পার্টনাররা যেসব কাজ করে লোকাল লেভেলে সেগুলোকে কোঅর্ডিনেটেড ওয়েতে সেই ভিলেজগুলোতে ইমপ্লিমেন্ট করা, এবং তাতে করে দেখা যায় 1 থেকে 1.5 বছরের মধ্যে এসডিজিগত যেসব অর্থনৈতিক উন্নয়নের বিষয় আছে সেগুলো লোকাল লেভেলে কীভাবে কাজ করে, এবং তার ভিত্তিতে হয়তো আমরা এটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা রাখবো। বাংলাদেশে এসডিজি গ্রাম বাস্তবায়নে বড় বাধা হতে পারে বিনিয়োগ। বিতর্ক আছে দীর্ঘমেয়াদী উন্নয়ন ভাবনা নিয়ে, কেননা দর্শন বদলে যেতে পারে নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকার এলে। তাহলে এসডিজি গ্রাম থেকে কি পাবে বাংলাদেশ? আমাদের যে পরিমাণ গ্রাম, সেই তুলনায় কিন্তু 3টা গ্রামে নিয়ে এটা থেকে যে লেসন আমরা পাবো বা এটার যে অগ্রগতিটা দেখে পরবর্তীতে অন্য জায়গায় রেপ্লিকেট করার সময় কিন্তু খুবই কম। তো আমি মনে করি জিনিসটা আইডিয়াটা খুবই ভালো, কিন্তু এই ধরনের আইডিয়া আরও আগে নেওয়া দরকার ছিল। প্রস্তুতি শেষ হলে নতুন বছরের শুরুতেই এসডিজি গ্রাম উদ্বোধন করতে চায় পরিকল্পনা কমিশন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় ইসরায়েলি সামরিক বাহিনীর, এমন মন্তব্য করেছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। বিবৃতিতে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর এই ব্যর্থতার কারণে সুদূর প্রসারী প্রভাব পড়েছে ইসরায়েলের নিরাপত্তায়। আইডিএফ 7 অক্টোবর তাদের দায়িত্ব পালনে স্পষ্ট গাফিলতি করেছে। তারা নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবশ্যই এটা কৌশলগত ব্যর্থতা। সামরিক বাহিনীর এই ব্যর্থতার দীর্ঘ প্রভাব পড়েছে জাতীয় নিরাপত্তায়। স্বেচ্ছা মৃত্যু আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে স্লোভেনিয়ার বেশিরভাগ মানুষ। রোববার গণভোটে আইনটির বিরুদ্ধে রায় দেন দেশটির 53% নাগরিক।
দুরারোগ্য রোগে আক্রান্ত কিংবা বয়স্কদের স্বেচ্ছামৃত্যু আইন নিয়ে গেল কয়েক মাস পর তোলপাড় চলছে পূর্ব ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। বিতর্কের মুখে আয়োজন করা হয় গণভোটও। তবে আইনটি কার্যকরে চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছে সমর্থকরা। অভাবনীয় এক ভোটের আয়োজন করা হয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। স্বেচ্ছামৃত্যুর অধিকার নিয়ে রায় জানিয়েছে পুরো জাতি। গত জুলাইয়ে স্লোভেনিয়ায় পার্লামেন্টে পাশ হয় বিশেষ এক বিল, যেখানে বলা হয় অসহনীয় শারীরিক যন্ত্রণায় ভোগা রোগীরা যাদের আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তারা মানসিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য সক্ষম হলে চিকিৎসকের সহায়তায় নিজেদের জীবন অবসান ঘটাতে পারবেন। দুজন ডাক্তার পরীক্ষা করবেন রোগীর অবস্থা, পরামর্শ নেওয়ার সুযোগও পাবেন। তবে মৃত্যুর জন্য রোগীকে নিজের হাতেই গ্রহণ করতে হবে ওষুধ। তবে এখানেই শুরু বিতর্কের। ডানপন্থী রাজনৈতিক দল ও ক্যাথলিক চার্চ বলছে মানব জীবনের মূল্য কমিয়ে দেবে এই আইন। সামাজিক চাপের মুখে ভুল সিদ্ধান্ত নিতে পারেন দুর্বল মানুষেরা। তাদের মতে সমাজের উচিত অসুস্থদের যত্ন নেওয়া, তাদের মৃত্যুতে সাহায্য করা নয়। অপব্যবহারের সম্ভাবনার কারণে আমি এর বিরুদ্ধে। এই আইনে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। অন্যদিকে আইনের সমর্থকরা জানাচ্ছেন এটি মানবিক বিকল্প। পরিবার ও রোগীদের দীর্ঘ যন্ত্রণার বদলে মর্যাদার সাথে মৃত্যুবরণের অধিকার আছে মানুষের। আমার মনে হয় প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকা উচিত যে তারা তাদের জীবন শেষ করবে কিনা। বিশেষ করে যদি অসহনীয় ব্যথা বা দুরারোগ্য অসুস্থতা থাকে, আমি মনে করি এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। কয়েক লাখ নাগরিকের স্বাক্ষরের ভিত্তিতে গণভোটের দাবি জানায় বিরোধীরা। জনমতের উপর নির্ভর করছিল পার্লামেন্টে অনুমোদিত আইনটি টিকে থাকবে কিনা। রোববার হয় ভোট গ্রহণ। তবে শেষমেশ স্বেচ্ছামৃত্যুর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে বেশিরভাগ মানুষ। মোট ভোটারের 53.43% রায় দিয়েছে আইন বাতিলের জন্য। আরও একবার জীবনের পক্ষের মূল্যবোধ মৃত্যুর নীতিকে পরাজিত করেছে। অসুস্থ, প্রতিবন্ধী ও পেনশনার সহ সমাজের দুর্বল জনগোষ্ঠী আজ জয়ী হয়েছে। সরকার যে বিতর্কিত সংস্কার করেছে তা শেষ পর্যন্ত জনগণ নাকচ করে দিয়েছে। তবে বিশেষ এই আইনের সমর্থনকারীরা জানিয়েছেন এই আইন কার্যকরে লড়াই চালিয়ে যাবেন তারা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।